ভারতকে নিয়ে কি বিশেষ বার্তা ব্রিটেন দিল বাংলাদেশকে? বাংলাদেশ সেনাবাহিনীর দখলকে এই মুহূর্তে জামাতের হাতে। সিআইএ ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট ব্যাক টু ব্যাক কিভাবে ডিকোড করলো ভারতীয় গোয়েন্দারা? ভারতের ওভারসিজ স্ট্র্যাটেজি কিভাবে মাথা নত করালো আমেরিকান? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনার প্রত্যেককে অনেক স্বাগত। দেখুন, পশ্চিমবঙ্গে এখন ভোটের আবহ এবং ভোটমুখী রাজ্যে এই মুহূর্তে এসআইআর নিয়ে নানা কথাবার্তা চলছে। এবং যখন পশ্চিমবঙ্গ বাংলায় এই পরিবেশ চলছে, তখন ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে তখন সেই মুহূর্তে ভোটের আবহ চলছিল। ঠিক সেই সময় কলকাতা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে এবং ঢাকা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অসম মেঘালয় সীমান্ত অর্থাৎ ইন্দো বাংলাদেশ বর্ডার, সেই সীমান্ত ঘাসে একটি রাজ্য নাগাল্যান্ড। এবং সেই নাগাল্যান্ডের একটি জেলা মেডজিফেমার। এই মেডজিফেমারে একটা ঘটনা ঘটে। মেডজিফেমার একটা গ্রাম হলো মাডোগ্রাম। এই মাডোগ্রামে হঠাৎ করে কোনো বলা খাওয়া নেই চাকমা এবং মাডো অধিবাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যে বাড়ি ঘর পুড়িয়ে হতাহতের ঘটনা শুরু হয়ে যায়, একদম মণিপুর স্টাইলে। এবং খুব দ্রুত আমাদের গোয়েন্দা রিপোর্ট পৌঁছয় ঘটনাস্থলে, পৌঁছে যায় আমাদের প্যারামিলিটারি ফোর্স এবং পুলিশ, এবং তারা দ্রুত ব্যাপারটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে সমর্থ হয়। অর্থাৎ যেভাবে মণিপুরের স্টাইলে অপারেশনটা শুরু হয়েছিল, ঠিক একইভাবে এই নাগাল্যান্ডের বুকেও ঘটনাটা ঘটতে পারত। গোয়েন্দা রিপোর্ট বলছে যে গোটা ঘটনার সঙ্গে অর্থাৎ নাগাল্যান্ডের এই ঘটনার সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর অত্যন্ত ঘনিষ্ঠ যোগ ছিল। একই সঙ্গে বাংলাদেশের মাটি গেড়ে বসে থাকা পাকিস্তান এবং তুরস্কের যে আন্ডার কভার এজেন্ট, তাদের যোগাযোগ ছিল গোটা ঘটনার সঙ্গে। যে মুহূর্তে আমাদের গোয়েন্দার অ্যাক্টিভ হন, তারা পুরো বিষয়টা হাতে নিয়ে নেন, সেই মুহূর্তে উত্তর পূর্বের ওই অংশ থেকে সিআইএ অনেকটা পিছু হটে বলেই গোয়েন্দা রিপোর্ট কনফার্ম করছে। এবং গোয়েন্দা রিপোর্ট এটাও ভবিষ্যৎবাণী করছে, এটাও আগাম জানাচ্ছে যে একই স্টাইলে মিজোরামেও অশান্তি পাকানোর চেষ্টা করছে সিআইএর গোয়েন্দারা বলে বিভিন্ন তথ্য আপাতভাবে সামনে আসছে। এখানে আরও একটা ছবি সামনে আসছে, তাহলে ভারতবর্ষের স্পেশাল ফোর্স প্যারা এসএফ, এই প্যারা এসএফের 2nd ব্যাটালিয়নের প্যারাসুট রেজিমেন্ট, সেই রেজিমেন্টের একজন মেজর র্যাঙ্কের অফিসার, তিনি বেশ কিছুদিন ধরে কিছু অসঙ্গতিপূর্ণ কাজ করছিলেন বলে একটা ছবি উঠে আসছিল। হঠাৎ করে তিনি তার যে আধিকারিক আছে তাদেরকে না জানিয়ে সম্পূর্ণ গোপনে রেখে সোজা চলে যান স্পেন। এরপর স্পেনকে তিনি ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করে সোজা পৌঁছন নরওয়েতে, এবং সেখান থেকে একটি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে এই মুহূর্তে তিনি আশ্রয় নিয়েছেন বলে গোয়েন্দারা জানতে পারছেন। এরপরে তাকে সার্ভিস থেকে টার্মিনেট করা হয়েছে, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। কি ঘটনা ঘটেছিল বলুন তো? গোয়েন্দা রিপোর্ট অনুসারে প্যারা এসএফের ওই মেজর র্যাঙ্কের যে অফিসার যিনি আছেন, তার সঙ্গে একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থা যেমন সিআইএ সহ বাকিদের অত্যন্ত ঘনিষ্ঠ যোগ বা ঘনিষ্ঠ কমিউনিকেশন গড়ে উঠেছিল, এবং তিনি প্রচুর ইন্টারনাল ইনফরমেশন বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থাকে সাপ্লাই করছিলেন। ফেব্রুয়ারি মাসে আমাদের গোয়েন্দা সংস্থার ব্যাক টু ব্যাক দুটো বড় মুভমেন্ট, বড় প্রত্যাঘাতে ইতিমধ্যেই সিআইএ সহ একাধিক বিদেশি সংস্থা তারা অনেকটাই পিছু হটার মুখে রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং যে তথ্যটা এখানে উঠে আসছে, তাহলে যে প্রশ্নটা ওঠে, তাহলে কি ভারতবর্ষ এই মুহূর্তে বিপদমুক্ত? নো, ভারতবর্ষ একদমই বিপদমুক্ত নয়। পরিবর্তে গোয়েন্দারা বলছেন যে ভারতবর্ষের বড় বিপদ আসতে পারে পূর্ব দিক থেকে, একদম বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মাটিতে ভারতের জন্য বড় বিপদ অপেক্ষা করে রয়েছে। অন্তত বাংলাদেশের যে সাম্প্রতিক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের যে কার্পেট, তার আড়ালে এই বড় এবং ভয়ঙ্কর বিপদ ধীরে ধীরে বাড়ছে বলে একটা বড় অংশের গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে। দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার বুঝে নেওয়া প্রয়োজন, বাংলাদেশের মাটিতে বা সেখানকার ক্ষমতা যতক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক দল থাকবে, ততক্ষণ সেটা ভারতের জন্য স্বস্তির বিষয় হবে আপাতভাবে। কিন্তু সে আপাত স্বস্তি কতক্ষণ? গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে, আমরা বলছি না। বাংলাদেশের নির্বাচনের ফলাফল অন্য ইঙ্গিত দিচ্ছে, এবং সেই গভীর ইঙ্গিত বলছে যে ভারতের বিপদ বাংলাদেশের মাটিতে খুব দ্রুত তৈরি হচ্ছে, দ্রুত তা ভারতকে হয়তো আঘাত করার চেষ্টাও করবে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে গোয়েন্দারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ অর্থাৎ ঢাকার 17 যে সংসদীয় ক্ষেত্র, যার মধ্যে সে দেশের সেনাবাহিনীর যে সেনানিবাস সেটা পড়ে, অর্থাৎ সেখানকার হেডকোয়ার্টারই পড়ছে এই অংশের মধ্যে, সেখানকার একটা ছবি উঠে আসছে। এবং সেই ছবি বলছে যে এই সংসদীয় ক্ষেত্র 17 নম্বর সংসদীয় ক্ষেত্র, সেখানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে বিপুলভাবে পেছনে ফেলে সেখানে বিপুলভাবে ভোট পেয়েছে জামাতে ইসলামের প্রার্থী ডক্টর এস.এম. আসাদুজ্জামান। এবং এই সেনানিবাসের যারা অফিসার বা বিভিন্ন র্যাঙ্কের যারা অফিসার আছেন বা যারা অফিসারের নিচের র্যাঙ্ক রয়েছেন, তাদের পরিবার সকলেই এক বাক্যে ভোট দিয়েছে জামাতে ইসলামের প্রার্থীকে। যে কারণে এই সেনানিবাস এবং সংলগ্ন অংশে, মানে একদম যে বাংলাদেশের মিলিটারি ফোর্স তার যে হার্ডকোর পয়েন্ট, সেখানে বিএনপির যিনি প্রার্থী অর্থাৎ চেয়ারপারসন তারেক রহমান, তিনি পিছিয়ে পড়েছেন। পরিবর্তে বিপুল ভোটে জয়ী হয়েছেন এই
জামাতে ইসলামের প্রার্থী SM আসাদুজ্জামান, এবং এখানেই সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন গোয়েন্দারা। তার কারণ ইতিমধ্যেই জামাতে ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীকে পুরোপুরি হাতের পুতুলে বানাতে সমর্থ হয়েছে। তাদের নির্দেশেই সেনাবাহিনী আগামী দিনে পরিচালিত হবে, এমন রিপোর্ট গোয়েন্দারা ইতিমধ্যে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো দেশের সেনাবাহিনী তারা একদম প্রফেশনাল ফোর্স, পেশাদার বাহিনী। ততক্ষণই সেই সেনাবাহিনী থাকে যতক্ষণ তার মধ্যে র্যাডিক্যাল ফোর্স বা কট্টর কোনো বাহিনী প্রবেশ না করে। করলে সেটা সিরিয়ায় পরিণত হয়। বাংলাদেশের ক্ষেত্রে যেটা ইতিমধ্যে সেই সেনাবাহিনীর জামাতিকরণ শুরু হয়ে গেছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এখন ভর্তি জামাতের সদস্যরা। এবং এই নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে গোয়েন্দারা আরও অবাক হচ্ছেন, কারণ এই নির্বাচনের ফলাফলে জামাতে ইসলাম কোনোভাবেই পিছু হটেনি বা হারেনি। কারণ 1979 সালে যে জামাতে ইসলামের জন্ম হয়েছে, 2026-এ এসে সেই জামাতে ইসলাম এই মুহূর্তে বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ অনেকটাই বেড়ে গেছে। এখন যে কোনো গণতান্ত্রিক ক্ষমতাসীন দলকে হটিয়ে দিলেই তারাই দেশের মূল ক্ষমতায় আসবে, এটা গোয়েন্দারা মোটামুটি নিশ্চিত হয়েছে। অর্থাৎ ভারতের ক্ষেত্রে বিপদ কোথায়, বাংলার ক্ষেত্রে বিপদ কোথায়, বাংলার সীমান্তের ক্ষেত্রে বিপদ কোথায়। কারণ শুধু জামাতে ইসলামের জঙ্গি সংগঠনটা নয়, তার পাশাপাশি যে সেনাবাহিনী যার জামাতিকরণ হয়ে গেছে ইতিমধ্যে, সেই সেনাবাহিনী এখন এই ভারত বাংলাদেশ অর্থাৎ বাংলা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে দ্রুত। সেটা আমাদের বাংলার জন্য ভীষণ ভয়ঙ্কর ছবি হতে পারে, এমনটাই মনে করছেন গোয়েন্দারা। তার সঙ্গে আরও একটা আতঙ্কের বিষয়, কারণ এবছরই বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তিনি অবসর গ্রহণ করবেন। তার পরিবর্তে তার জায়গায় আসবেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। তিনি ভীষণভাবে জামাত ঘনিষ্ঠ, অথবা জামাত ঘনিষ্ঠ অন্য কোনো শীর্ষস্থানীয় সেনাকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বে আসবেন। এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো যে প্রথম থেকেই আমেরিকা চেয়েছে যে ভারতের পশ্চিম দিকে যেমন পাকিস্তান রয়েছে কট্টর ইসলামিক একটি রাষ্ট্র, ঠিক পূর্ব দিকে জামাতের মতো কট্টর ইসলামী শাসন শুরু হোক বাংলাদেশ, অর্থাৎ দুদিক থেকে ভারতকে চিড়ে চাপটা করার প্ল্যানিং আমেরিকা প্রথম থেকেই করেছিল। এবং এখানে একটা সমস্যা তৈরি হয়, তা হলো ব্রিটেনের সঙ্গে আমেরিকার একটা দ্বিমত তৈরি হয়। ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6 তারা কনফিডেন্সিয়াল রিপোর্টে ব্রিটেন কর্তৃপক্ষকে জানিয়ে দেয় যে ভারতের মতো সামরিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশকে পুরোপুরি অস্বীকার করে, পুরোপুরি কাটছাট করে বাংলাদেশের পক্ষে আগামী দিনে টিকে থাকাটাই মুশকিল। এবং এই রিপোর্ট পাওয়ার পরই যে ছবিটা আমরা দেখতে পাই, যে আলটিমেটলি ব্রিটেনের নাগরিক বাসিন্দা তারেক রহমান, তিনি 17 বছর পর দেশে ফেরেন, তাকে মানুষ বিপুলভাবে গ্রহণ করেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হন। গোয়েন্দা রিপোর্ট বলছে তারেক রহমানের সঙ্গে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6-এর পূর্ণ সমর্থন রয়েছে। শুধু তাই নয়, ব্রিটেনের যে স্পেশাল ফোর্সের অবসরপ্রাপ্ত অফিসার অর্থাৎ এক্সএস, তাদের প্রচুর অফিসার এই মুহূর্তে ঢাকায় আছে বলেই আমরা বিভিন্ন রিপোর্ট থেকে জানতে পারছি। এখানে আর একটা বিষয় সামনে আসবে, তাহলে কি CIA একেবারে ইনঅ্যাক্টিভ হলো? নো, ঢাকা জুড়ে এখনো পর্যন্ত CIA বেশ ভালো মতো অ্যাক্টিভ রয়েছে, যে কারণে এই যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেই নতুন মন্ত্রিসভায় আমেরিকার ঘনিষ্ঠ খলিলুর রহমানকে টেকনোক্র্যাট কোটায় তাকে বিদেশ মন্ত্রী করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বা বিদেশ দপ্তরের যাবতীয় দায়িত্ব সামলাবেন আমেরিকা ঘনিষ্ঠ খলিলুর রহমান। তাকে একটা কনসাইনমেন্ট আমেরিকা দিয়েও রেখেছে। তার প্রধান কাজই হলো খুব দ্রুত ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় কোনো জামাত মনোনীত কাউকে নিয়ে আসা, অর্থাৎ সেনাবাহিনীর জামাতিকরণ একদম শীর্ষ থেকে শেষ পর্যন্ত আমেরিকা দ্রুত করতে চাইছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট কনফার্ম করছে। এখন একটা আশঙ্কার বিষয় আসছে, যেটা ইতিমধ্যেই গোয়েন্দা বাহিনী কনফিডেন্সিয়াল রিপোর্ট পাঠিয়েছে বিভিন্ন অংশে। তা হলো যে মুহূর্তে ওয়াকারুজ্জামান সরবেন, সে মুহূর্তে সেনাবাহিনীর জামাতিকরণ সম্পূর্ণ হবে এবং এই জামাতি সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশের এই জামাত নিয়ন্ত্রিত সেনাবাহিনী যে কোনো মুহূর্তে সেদেশের নির্বাচিত সরকার অর্থাৎ বিএনপির নেতৃত্বের যে সরকার রয়েছে তার বিরুদ্ধে সেনা কু বা সেনা অভ্যুত্থান করতে পারে, এই আশঙ্কা করা হচ্ছে। আমরা করছি না, গোয়েন্দা রিপোর্টে সেই তথ্য উঠে আসছে। এবং সেই সেনা কু হলে দ্রুত এই নির্বাচিত সরকারকে সরিয়ে জামাত ক্ষমতায় আসার চেষ্টা করতে পারে, সেনাবাহিনীর মাধ্যমে সেই তথ্য পরিষ্কার হচ্ছে। ফলে বর্তমানে যে নির্বাচিত সরকার বিএনপির নেতৃত্বে, তাদেরকেও এই গোটা যে ষড়যন্ত্র বা ব্লুপ্রিন্ট সে সম্পর্কে ভীষণভাবে সতর্ক থাকার প্রয়োজন বলে গোয়েন্দা রিপোর্ট পেশ করা হচ্ছে। এখন যে প্রশ্নটা উঠে আসবে আপনাদের মধ্যে, যে বাংলাদেশের মাটিতে বাড়তে থাকা যে ভয়ঙ্কর ভারত বিরোধী শক্তি, তাকে ভারত নিয়ন্ত্রণ করবে কী করে, নিউট্রালাইজ করবে কী করে? একদম। তাহলে যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভারত ইতিমধ্যে মোক্ষম জবাব দিয়েছে। দেখুন, ভারতকে ঘিরতে আমেরিকা নিজে তো আমেরিকার মাটি থেকে কোনো কাজ করছে না, আমেরিকা ওভারসিজ কার্ড খেলেছে এবং ভারতও আমেরিকার জন্য একটা ওভারসিজ কার্ডে উত্তর দিচ্ছে। এবার ওভারসিজ কার্ডে কীভাবে উত্তর দিচ্ছে এটা জানার খুব প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা দেখবেন যে ভারতের সঙ্গে UAE সম্পর্ক অত্যন্ত মধুর এই মুহূর্তে এবং দীর্ঘদিন ধরেই। এবং
বুর্জ খলিফার দেশ ইউএইর যিনি প্রধান মোহাম্মদ বিন জায়েদ, তিনি ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণে যে প্রতিরক্ষা সামগ্রী যেমন আকাশ এয়ার ডিফেন্স আমাদের থেকে বিভিন্ন অ্যাটাক ড্রোন ইতিমধ্যে কিনছেন। একই সঙ্গে ভারতের মধ্যস্থতায় ইউএই রাশিয়ার থেকে বিপুল পরিমাণে বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী যেমন S-400, একই সঙ্গে Su-57 ফাইটার জেট এগুলো কিনছে। এগুলো কেনার পাশাপাশি রাশিয়া, ভারত এবং ইউএই যে মিলিটারি অ্যালায়েন্স গড়ে উঠেছে তার একদম বিরুদ্ধে তুরস্ক, এবং তুরস্ক বিরুদ্ধে বলে ইতিমধ্যে তুরস্ক এটাকে হিট করার চেষ্টা করেছে। কীভাবে বলুন তো? তুরস্ক ইতিমধ্যেই তুরস্কের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি সরাসরি ইউএইর প্রেসিডেন্টের সঙ্গে বা ইউএইর রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে। ভারত এবং ইউএইর মধ্যে যে মিলিটারি অ্যালায়েন্স গড়ে উঠেছে এবং রাশিয়ার সঙ্গেও তার তুমুল বিরোধিতা করছে তুরস্ক, যে কারণে তুরস্কের প্রেসিডেন্ট ইতিমধ্যেই দেখা করার চেষ্টা করেছিলেন ইউএইর প্রেসিডেন্টের সঙ্গে, কিন্তু তিনি সাকসেস পাননি। সেই কারণে তুরস্কের প্রেসিডেন্ট তার ছেলে বিলাল এরদোগানকে ইতিমধ্যেই ইউএইতে পাঠিয়েছিলেন, কিন্তু আক্ষেপের বিষয় তিনিও বিশেষ সফল হননি। এবং তার জার্নি রুটটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ইউএই থেকে সটান এই তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোগান পৌঁছন ঢাকায়। যখন আমি এই প্রতিবেদন করছি, এপিসোড করছি, তখন বিলাল এরদোগান ঢাকায় বসে আছেন। জামাত শিবির কীভাবে সেনাবাহিনীকে গিলে খাচ্ছে জানেন, কীভাবে সেনাবাহিনী দখল নিচ্ছে? সম্প্রতি বাংলাদেশ সফরে এসছে তুরস্কের প্রেসিডেন্ট, তার ছেলে বিলাল এরদোগান এবং তার সঙ্গে একটা স্পেশাল সিকিউরিটি টিম। এই টিমটি ঢাকায় অবস্থান করছে এবং একই সঙ্গে তারা কক্সবাজারে যাবে। এই তুরস্কের স্পেশাল সিকিউরিটি টিম, যেটাকে লিড করছে বিলাল এরদোগান, তারা যখন নিজেদের মধ্যে কথা বলবে তখন তার জন্য একটা স্পেশাল ফ্রিকোয়েন্সিকে অ্যালাউ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই স্পেশাল ফ্রিকোয়েন্সি হলো আসেলসন, যেটা মূলত তুরস্কে তৈরি করা হয়েছে। এবং আমাদের গোয়েন্দারা জানতে পারছেন মূলত তুরস্কের এই স্পেশাল সিকিউরিটি টিমটা, তারা এই স্পেশাল ফ্রিকোয়েন্সির মাধ্যমে ইন্ডিয়ান ডিফেন্স এবং সিকিউরিটি বিভিন্ন কোডকে ডিকোড করার চেষ্টা করতে পারে, আড়ি পাতার চেষ্টা করতে পারে, যদিও আমরা ভীষণ সতর্ক আছি। এবং এভাবে ইন্ডিয়ান ডিফেন্স বা মিলিটারি কোনো কিছুকে ডিকোড করা সম্ভব না, সেই তথ্য, সেই প্রমাণ চীন বারে বারে এবং আমেরিকাও পেয়েছে। কিন্তু এই বাংলাদেশ সেনার মধ্যে যে অংশটা ইতিমধ্যে জামাত শিবিরে পরিণত হয়েছে বা জামাত লবি, তারা ইতিমধ্যেই ভারত বিরোধী কাজ শুরু করেছে বলে একটা বড় অংশের বিশেষজ্ঞরা মনে করছেন। এবং তুরস্কের মদতেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির তিনি গেছিলেন ইউএইতে এবং সেখানে তিনি কিছু প্রস্তাব নিয়ে গেছিলেন, তাকেও নাকচ করে দেওয়া হয়েছে। জিওপলিটিক্যালি ভীষণ গুরুত্বপূর্ণ একটা দ্বীপ, এই দ্বীপটি খুব ভালো অর্থাৎ গুড স্টেপ অফ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ এই দ্বীপটাই হলো সেই অংশে রয়েছে যে অংশ থেকে আফ্রিকা এবং আরাবিয়ান সির মূল বাণিজ্য এবং সামরিক যোগাযোগটা বিস্তৃত রয়েছে। এবং তার পাশাপাশি এই দ্বীপটা যখন অবস্থান করছে হরমুজ স্ট্রেটের পাশে, এখান থেকে এশিয়ার শেষ লগ্ন এবং ইউরোপও খুব বেশি দূর নয়। ফলে এই দ্বীপটা এমন একটা জিওপলিটিক্সে অবস্থান করছে যেখানে ইউএই চাইছে ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশ অবস্থান করুক। একদমই তাই। এবং এই দ্বীপটির নাম হচ্ছে সাকোত্রা। এই সাকোত্রা আইল্যান্ড ভারতের হাতে তুলে দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইউএই। এবং এখানে ভারত কি করতে চাইছে? ভারত এখানে তার ডিফেন্স ওরিয়েন্টেড বিভিন্ন কাজকে এগোতে চাইছে, যেমন এয়ার স্ট্রিপ করতে চাইছি আমরা, আমাদের নেভাল বেস করতে চাইছি, একই সঙ্গে এই দ্বীপে আমাদের ইন্টেলিজেন্স হাব আমরা তৈরি করতে পারছি যেখানে আমাদের গোয়েন্দারা অবস্থান করবেন। যেমনভাবে ইউএইর আবুধাবিতে আমরা একটা ইন্টেলিজেন্স হাব ইতিমধ্যে তৈরি করতে পেরেছি। সেই কারণেই বোধহয় বৃহস্পতিবার রাতেই ইউএইর প্রিন্স শেখ খালেদ বিন তিনি দিল্লি এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে তার সঙ্গে আমরা যখন এপিসোড শ্যুট করছি তার সঙ্গে দিল্লির শীর্ষ কর্তাদের আলোচনা চলছে এবং ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে তারা বৈঠক করছেন। এবং যে তথ্য আমরা জানতে পারছি, ওই সাকোত্রা আইল্যান্ড, সেই সাকোত্রা আইল্যান্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ যে ডিফেন্স ডিল এবং বাণিজ্যিক চুক্তি ভারতের সঙ্গে ইউএই করছে নতুনভাবে। এক্ষেত্রে সাকোত্রা আইল্যান্ড এত গুরুত্বপূর্ণ কেন? তার কারণ এই সাকোত্রা আইল্যান্ড যেখানে ভারতের ডিফেন্স বেস তৈরি হচ্ছে, আমাদের এয়ারস্ট্রিপ তৈরি হচ্ছে, আমাদের সুখোই সেখানে অবস্থান করবে। একই সঙ্গে এই দ্বীপে ইউএই চাইছে ভারতের মতো শক্তিধর এবং পারমাণবিক একটি শক্তিশালী রাষ্ট্র সেখানে অবস্থান করুক। তার ফলে এটা একটা এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্টের সামনে থেকেই আমেরিকার যাবতীয় যে ওয়ারশিপস, তাদের বাণিজ্যিক তরী এবং একই সঙ্গে যে তুরস্ক সহ ভারতের বিভিন্ন শত্রু রাষ্ট্রগুলো আছে তাদের বাণিজ্যিক তরী এর সামনে দিয়েই যাতায়াত করে। ফলে ভারত এই এন্ট্রি পয়েন্টের প্রধান একটা নিরাপত্তার বলয় তৈরি করবে। সেই বলয়কে ভেদ করে যাতায়াত করতে হবে, সেটা ভীষণভাবে ভয়ঙ্কর ছবি হতে পারে আমেরিকার জন্য বলে ইউএস মনে করছে বা আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে। সাকোত্রা আইল্যান্ড এই প্রবেশ পথে নয়, এই সাকোত্রা আইল্যান্ড থেকে আমেরিকার যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সারা বিশ্বের সবথেকে শক্তিশালী মার্কিন ডিফেন্স বেস ডিয়েগো গার্সিয়া
তার দূরত্ব খুব বেশি দূর নয়। ফলে পুরো এই যে প্রথমে বলছিলাম ওভারসিজ কার্ডে ভারতকে যেমন ঘেরার চেষ্টা করেছে আমেরিকা, সেই একই কার্ডে ভারত মোক্ষম জবাব দিয়েছে আমেরিকাকে। আমেরিকা কার্যত ধরাশায়ী হতে চলেছে ভারতের জবাবের পরিপ্রেক্ষিতে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে আমরা $8.6 বিলিয়ন গুরুত্বপূর্ণ চুক্তি করেছি, এবং এই চুক্তি মোতাবেক ভারতের হাতে ইসরায়েলের 4টি অত্যন্ত ভয়ঙ্কর মিসাইল আসতে চলেছে। কি মিসাইল আসছে ভারতের হাতে? প্রথমত এয়ার লোরা, 400 কিলোমিটার রেঞ্জ, নিখুঁত লক্ষ্যে আঘাত করতে একদম পারদর্শী এয়ার লোরা। অর্থাৎ এই মুহূর্তে ভারতের জন্য আর কোনো বর্ডার টপকে যাওয়ার দরকার নেই। বর্ডারের এপার থেকেই ভারত যাবতীয় কাজ করে ফেলতে পারবে, অপারেশন করতে পারবে। দ্বিতীয়ত র্যাম্পেজ, 200 কিলোমিটার দূরে মাটির অত্যন্ত গভীরে লুকিয়ে থাকা অত্যন্ত শক্তিশালী বাংকারকে গুড়িয়ে দিতে সময় নেয় মাত্র 2 মিনিট। এছাড়া স্পাইস 1000, একদম পিন পয়েন্টে এয়ার স্ট্রাইক করতে পারে এই দুর্ধর্ষ মিসাইল। এছাড়া রয়েছে আইস ব্রেকার, 300 কিলোমিটার দূরে প্রিসাইজড অ্যাটাক করে এই আইস ব্রেকার মিসাইল। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে, এই ধরনের মিসাইলগুলো মূলত ক্লোজ কোয়ার্টার্স কমব্যাট এবং স্ট্যান্ড অফ ডমিনেশনের জন্যই ব্যবহার করা হয়। অর্থাৎ ক্লোজ কোয়ার্টার্স কমব্যাট যা ভাবাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পাকিস্তানের সেনাবাহিনীকে, কারণ এই ধরনের মিসাইল দিয়ে কখনই কোনো দেশ অন্য দেশে গিয়ে প্রবেশ করে কিছু করে না, তার সীমান্ত থেকে যাবতীয় কাজ করতে পারে। এবং ইসরায়েলের মিসাইলের যে বিধ্বংসী ক্ষমতা, তার স্বীকৃতি সারা বিশ্ব থেকে আছে। অর্থাৎ বিশ্বকরা মনে করছেন যে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে, অর্থাৎ বাংলা সীমান্ত জুড়ে জামাতের তো বারবারন্ত রয়েছে। এবার জামাতের ছত্রছায়ায় জামাতিকরণ হয়ে যাওয়া সেনাবাহিনী যখন মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করবে বা যদি করে, সেক্ষেত্রে আমাদের এই সমস্ত অত্যাধুনিক এবং ভয়ঙ্কর মিসাইলগুলোকে, অর্থাৎ ইসরায়েলের মিসাইলগুলোকে ক্লোজ কোয়ার্টার্স কমব্যাটের জন্য তো আনা হচ্ছে। ফলে এই মিসাইলগুলোকে দিয়ে দ্রুত আমরা প্রত্যাঘাতে যেতে পারবো। সেই কারণে ইসরায়েলের মিসাইলগুলোকে অ্যাকশন মোডে নিয়ে আসা হচ্ছে বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন। এখানেই শেষ নয়, পূর্ব সীমান্তে যেমন আমাদের ইসরায়েলের এই মিসাইলগুলোকে অ্যাকশন মোডে আনা হচ্ছে বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন, একই সঙ্গে পশ্চিম প্রান্ত যেখানে পাকিস্তান, সেখানেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের। সেখানে আমাদের এয়ারফোর্স এই মুহূর্তে বায়ুশক্তি এক্সারসাইজ করছে, এবং এই এক্সারসাইজটা শুধু এক্সারসাইজ নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক ভয়ঙ্কর পদক্ষেপ। কারণ ইতিমধ্যে পাকিস্তানের বিভিন্ন যে সেনা ঘাঁটি, তাদের স্ট্র্যাটেজিক পয়েন্টসগুলো এবং যে জঙ্গি ঘাঁটিগুলো, সেগুলোর রেপ্লিকা তৈরি করে সেগুলোর ওপরেই মহড়া চলছে লাইভ মিসাইল নিয়ে। এটা শঙ্কিত করেছে পাকিস্তানকে, কারণ লাইভ মিসাইল নিয়ে যখনই কোনো এয়ারফোর্স, যে কোনো দেশের এয়ারফোর্স তারা এই ধরনের মহড়ায় চলে যায়, তখন মনে করতে হবে যে কোনো মুহূর্তে তারা আক্রমণে যেতে পারে। এই সিদ্ধান্তেই এই তাদের প্র্যাকটিস চলছে, এই মহড়া চলছে। এটা যে কোনো দেশের জন্য একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত বলে মনে করা হয়। তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলবো, যে এই সিদ্ধান্ত বলছে যে আমেরিকা অনেকটাই নুয়ে পড়ছে। আমেরিকা নুয়ে পড়ার কারণ হলো যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যে অ্যাম্বাসেডর রয়েছেন সার্জিও গো, তার সঙ্গে ইন্দো প্যাসিফিক জোনের যিনি প্রধান মার্কিন নৌবাহিনীর শীর্ষকর্তা অ্যাডমিরাল স্যামুয়েল জে পাপারো, তারা দুজনেই ভারতবর্ষের ওয়েস্টার্ন, অর্থাৎ আমাদের আর্মড ফোর্সের ওয়েস্টার্ন হেডকোয়ার্টারে গিয়ে পৌঁছেছেন, এবং সেখানে তারা সরাসরি ভারতীয় প্রতিরক্ষা দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রক এবং আমাদের সেনাবাহিনীর কাছে খোলা চিঠি দিয়েছেন যে এখন থেকে ভারত এবং আমেরিকা উভয় দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী তারা একযোগে কাজ করুক না, তারা একযোগে বিভিন্ন ধরনের ঘটনাকে মোকাবিলা করুক এবং কাঁধে কাঁধ মিলে কাজ করুক। উল্টো সুর শুনতে পাচ্ছেন না? অনেকেই মনে করতে পারেন যে আমেরিকা পুরোপুরি 180 ডিগ্রি টার্ন করেছে, তাদের বক্তব্য উঠে আসছে। এর কারণটা কি? এর কারণটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যে আমেরিকা আরেকটা ঘটনা ঘটিয়েছে। ইউএইতে তাদের যে ডিফেন্স বেস ছিল আলডাফরা, সেখান থেকে ইউএই তাদেরকে ইতিমধ্যে বিদায় করে দিয়েছে। এই আলডাফরাকে ফিরে পাওয়ার জন্য একজন মার্কিন সেনেটর ইউএইতে গেছেন, এবং তিনি এবার ভারতবর্ষে এসে, যে তথ্য আমাদের কাছে আসছে, ভারতবর্ষের মধ্যস্থতায় ইউএইর সেই যে তাদের ডিফেন্স বেসকে ফিরে পেতে চাইছেন। খুব সংকটের মধ্যে রয়েছে আমেরিকা, যে কারণে আমেরিকা উল্টো পথে ঘুরে ভারতের সঙ্গে সামরিক সহযোগিতার কথা বলছে। ঠিক এতদিনের উল্টো সুর আমেরিকার গলায়। ছবিটা অনেকটা এরকম যে পাকিস্তান এবং বাংলাদেশের ইমিডিয়েট গডফাদার আমেরিকা, তার গলায় এখন ভারতের প্রতি স্তুতির সুর, ভারতের সঙ্গে সহযোগিতার সুর, ভারতের সঙ্গে আর্মি, এয়ারফোর্স এবং নেভাল যে সহযোগিতার জন্য আবেদন করছে আমেরিকা। একদম উল্টো ছবি। বিশ্বের মহাশক্তিধর দেশ ভারতের পদানত হচ্ছে ভারতের মাটিতে, এই ছবিটা বা কম কিসের? একই সঙ্গে যখন আমেরিকার এই ছবি আমরা দেখতে পাচ্ছি, তখন রাশিয়ার যে ওয়ারশিপস তা পৌঁছেছে ভারতের বন্দরে, এবং
আগামী কয়েকদিন আমাদের মেরিটাইম বর্ডারে রাশিয়া এবং ভারতের তরফ থেকে যে যৌথভাবে উভয় দেশের যে নাভাল ফোর্স তারা যৌথ মহড়া প্রদর্শন করবে, আমাদের মেরিটাইম বর্ডারে সারা দুনিয়া দেখবে যে রাশিয়া এবং ভারতের যৌথ শক্তি কতটা ভয়ঙ্কর। তারা যে কোনো প্রত্যাঘাতের সিদ্ধান্ত খুব দ্রুত নিতে এখন অভ্যস্ত, যা আমেরিকার গলাকে শুকোতে বাধ্য করছে, আমেরিকাকে ভারতের মাটিতে মাথা নত করতে বাধ্য করছে। আরও গুরুত্বপূর্ণ, রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।